জলিল, আমি অ্যাম্বুলেন্স চালাই। আমি তখন আমার এক চাচাতো ভাই, তো উনি হলো অ্যাম্বুলেন্স চালাইতো, তো আমি শিকার লেগে তার সাথে ঢাকায় থাকতাম, থাকতে গিয়ে তার কাছে শিখতেও গেছিলাম। সে সাথে সাথে রাখতো আমারে, আমি অ্যাম্বুলেন্স ধীরে ধীরে দিতাম, পরিষ্কার রাখতাম, পাহারা দিতাম, আর তার সাথে কোন জায়গায় যাইলে যাইতাম। যে তত্ত্বাবধায়ক সরকার ছিল যখন, তখনকার সময়ের ঘটনা আর কি। একদিন রাত্রে হঠাৎ 11:30টার সময় আমি গাড়ি মুছতেছি, তো তখন হঠাৎ করে এক লোক আইলো তাড়াহুড়া করে, যে আমাদের একটু রোগী আছে, একটু সিলেট লয়ে যেতে হইব। রোগী মানে হচ্ছে লাশ আর কি, সুইসাইড কেস। তো আমি বললাম ভাড়া টাড়া ফুরাইলাম, করলো যাইব। তো রোগীর এই লাশের সাথে 2জন লোক ছিল, একজন আবার সিলেট যায়নি, সে ঢাকায় থেকে গেছে, সে ঢাকায় থাকে, সে মনে হয় দূরসম্পর্কে আত্মীয় হইব আর কি। গাড়িতে তুলে দিচ্ছে, তো তখন আমি নতুন নতুন আর কি, রাতের বেলা লাশ নিয়ে যাওয়ার অভিজ্ঞতা নাই, একটু আবার সুইসাইড কেস, একটু ডর লাগছিল আর কি। রওনা হলাম রাত্রে প্রায় 11:30 পৌনে 12টার দিকে রওনা হয়েছে ঢাকা থেকে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডটা পার হয়ে গেছি। এখানে বিশ্ব রোডটা পার হওয়ার পরে মাধবপুর যাওয়ার আগে একটা ছোট বাজারের মতো, ইসলামপুর নাকি যেন এরকম কোন একটা জায়গা। তো এখানে একটা চা স্টলের পাশে দাঁড়াইছে আমার ড্রাইভার, চা খাবে, ঘুম পাইতেছে, চা খাবো, চা খেতে যাবো। তো ড্রাইভার নামছে, তখন তো নামতে গিয়ে আমি একটু বাই মোড না নামতে গেছি, গাড়ি কিন্তু দাঁড়াই দিচ্ছে, নড়তেছে না। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম যে লাশটা নড়াচড়া করতেছে, তো গাড়ি ঝাঁকুনিও খাইতেছে না, দাঁড়াই দিচ্ছে, লাশ নড়তেছে কে লেগে বুঝলাম না। আবার রোগীর আত্মীয় যে নাড়াবে কোনোভাবে সেটাও সম্ভব না, সেই লোক নিজেই আর কি, সে ঘুম তার ঝিমাইতেছে, একদম চোখ বন্ধ তার। এখন আমি তো আসলে ডরাইছি, আমি তাড়াতাড়ি নেমে গেছি। আমি চোখের ভুল এরকম একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আসলে আমার স্পষ্টই মনে হচ্ছে জীবন্ত মানুষের মতো হাত পা নাড়াইছে, মানে শিওর। তো আমার আর কি, এটা আমার মনের ভুল হতে পারে, কিন্তু এটা যাই হোক, আমি তখন থেকেই ভয়ে পড়ে গেছি আর কি, এক ধরনের আতঙ্ক। তার মধ্যে আমি কোনোদিন সুইসাইডাল কেস নিয়ে একটা লাশ, সেই লাশটা রাতের বেলা একটা গাড়ি যাইতেছে, সেই গাড়িতে আমি বসা, লাশ নিয়ে তো কত সময় কত কিছু শুনছি, একটু ডর তো লেগে আর একটু বেশিও আর কি। তো চাটা খায়া গাড়িতে ড্রাইভার সাহেব উঠলো, আমি একটু ডর লয়ে গাড়িতে উঠলাম। গাড়ি রওনা দিল, তো মিনিট 5 করে হঠাৎ আমার মোবাইল বেঁচে উঠছে। আমি রিং করছে, তো কেউ মোবাইল নিলাম, নিয়ে দেখি উস্তাদের, মানে আমার ওই যে স্বাস্থ্য ভাইয়ের ফোন। আমি বললাম, মানে আমার ভাইজান আসলে তখন আর ওরকম ভাইজান ডাকা হয় না আর কি, উস্তাদি ডাকি। আগে ভাইজান ডাকতাম, কিন্তু এখানে আসলে উস্তাদ ডাকা অভ্যাস হয়ে গেছে আর কি ওরকম। তো বললাম, উস্তাদ আপনি মনে হয় পকেটে মোবাইল নিয়ে চাপ পড়ছে, আমার মোবাইলে কল আসছে। তো উস্তাদ একটা মুচকে হাসি দিল, দিয়া পকেট থেকে মোবাইল বের করে আমার হাতে দিল। না, বলতো বন্ধই একদম, এটা কেমনে সম্ভব? তো গেলাম, এটা কেমনে সম্ভব, এটা কি তাহলে ভুল করে আইলো? আবার হাসলো। তাই মোবাইল ফেরত দিয়ে দিলাম। মোবাইল হাতে ফেরত দিলাম কি আর কি, পাশে রাখছি, পাশে মাঝখানে রাখছি। তারপরে আবার গেল, তো রিসিভ করলাম, তো এরা বললাম, হ্যালো উস্তাদ, হ্যালো। তো ওই পাশ থেকে উস্তাদের গলা, আমার পাশে উস্তাদ বসা, ওই পাশে উস্তাদের গলা। আমি একটু ভেবা চা খাই গেলাম। আমি বললাম হ্যালো, আবার কইলাম, হ্যালো, এই তোমরা কই? আমি বললাম, আমরা তো কই মানে আমরা তো যাইতেছি। তোমরা গাড়ি লয়ে গেছো গা, আমার রেখে গেছো গা, গাড়ি নিয়ে কেমনে গেছো, কই গেছো? অন্য কেউ নিছে? আমি বললাম, না আমি তো গাড়ি দিব, আমার পাশে তো উস্তাদ। আমি বুঝলাম না আসলে কে। আমি তাড়াতাড়ি ফোনটা কেটে দিলাম ভয়। ফোনের অপর পাশেই যদি, অপর দিকে যদি ওস্তাদ থাকে, দিলে আমার পাশে কে? তো আমি এমনিতে আগে দেখছি হচ্ছে লাশ নড়তেছে, থাইম মারা গাড়িতে। এখন উস্তাদ গাড়ি চালাইতেছে, আবার উস্তাদ ফোন দিছে, উস্তাদ আবার উস্তাদের ফোনও আমার কাছে। তাহলে উস্তাদের ডিঙে এলো করতেগা। আমি আসলে তখন আমার অবস্থা, আমি ঘামতেছি, বাতাসে যাতে, কিন্তু আমি ঘামতেছি পুরোই। তো কিছু দূর যাওয়ার পরে হঠাৎ ড্রাইভার বললো যে আমার বর্ডার শেষ, এখন অন্য আরেকজন নিয়ে যাবো।
আমি কত কথা আগামোজা কিছুই বুঝলাম না। আমি এবার আর্চুরি যে বাকে পিছে চাইলাম যে ওই যে লাশের যে সাথে আইছে ওই লোক কি করে বুঝতেছি না, সেই লোক দেখি জিমাইতেছে। তারপর আরো কিছু দূর যাওয়ার পরে সে নেমে গেল গাড়ি থেকে, বললো তার হঠাৎ করে নেমে গেল গাড়ি থেকে। যাওয়ার সময় বললো যে আমার রাস্তা শেষ, এখন অন্য আরেকজন ড্রাইভার নিব, আমার দায়িত্ব শেষ, আমার বর্ডার এখানে এক নতুন বর্ডার। আমি কিছুই বুঝলাম না, কিসের বর্ডার, কিসের নতুন রাস্তা। হঠাৎ দেখি আবার গাড়ি তুটলো। তো উস্তাদি, তো আমি তো উস্তাদ আগের উস্তাদ নাকি কি লোক উঠলো কিনা, নাকি অন্য লোক উঠলো না কি, আমি তো কিছু বুঝতেছি না। তো আমি আর কথা করার সাহস হারাইলেছি, আমি দরদর করে ঘামতেছি। গাড়ি আবার চলতেছে। তো হঠাৎ দেখিলে একটু কি হয়েছে, আলো ফুটে রয়েছে। আলো ফুটছে, গাড়িতে কেউ নাই, গাড়ি ব্রেক হয়ে দাঁড়িয়ে রয়েছে পাশে। তো এতক্ষণ ধরে চললো গাড়ি, চলে পুষলো না, দিনের আলো ফুটে গেলে গিয়া ঘটনা কি। তো আমি দিনের আলো দেখে একটু সাহস পেলাম, নামলাম, নেমে একটু আশেপাশে চাইলাম। হঠাৎ দিকে দূর থেকে উস্তাদ আইতেছে। উস্তাদ দুই দিক থেকে আইতেছে, আমি তো পেরা পেস খেয়ে গেছি। উস্তাদ আইলো, এক হলো যে তোমরা কই গেছিলা? আমি 2-3 ঘন্টা ধরে গাড়ি খুঁজতেছি অন্ধকারে, এখন আলো ফুটছে। হঠাৎ দিকে কি এই দিকে লোক আইসে, বুঝছে দূরে একটা অ্যাম্বুলেন্স খাড়া দেখছে। আমি হাঁটা শুরু করলাম, তো তোমরা কই গেছিলা? তো তারপর আমি পুরা ঘটনা দ্বারা খুলে গেলাম। এর লিগে আমার একটা মানে হেল্পারের যখন আসলাম তখন হচ্ছে এই ঘটনাটা আমি নিজেই দেখছি। এই পুরা 3.5 ঘন্টায় গাড়ি 1 কিলোমিটারও গেছে না। এই রহস্য আসলে এখনো বুঝতে পারি না, এবং আমি এখনো সুইসাইডাল কেস হলে আমি যত ভাড়াই দেখ আমি গাড়ি চালাই না। আরেকটা ঘটনা ঘটছে, আমি ড্রাইভার হইবার পরে, ড্রাইভার হয়েছে আমি 2 বছরের মতো হয়েছে। আর এটা ঘটনাটা ঘটছিল গত বছরের শুরুর দিকে। তো এটাই লেগে আমি রাত্রেবেলা অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে দিচ্ছি, চা খেতেছি, তখন হঠাৎ করে এক লোক এগুলো যাইবনি, সে কই কুমিল্লার নবীনগর। আমি বললাম ভাড়াটা ফুরাইলাম, পুরা বিকালের দিকে, তো 4টা বাজে, তো 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে নর্মালি গেলেও পৌঁছে যাওয়ার কথা আর কি। তো আমি রোগীর লাশ লয়ে এলো, আত্মীয় গাড়িতে উঠাইলো, আমরা রওনা দিলাম। তো রওনা দেওয়ার পর 8:30 যে মেঘনা পার হয়ে, এটা গৌরীপুরের একটু আগে আর কি, একটা জায়গায় হঠাৎ করে গাড়ির চাকা পাংচার। এখন আমি যে আরেকটা চাকা লাগাই সেটারও সুযোগ আসছিল না, কারণ 2-3 দিন আগে চাকা পাংচার হয়ে গেছে। আমি আরো তো খেয়াল করে চাকা ঠিক করে রাখিনি আর কি। এখন তো বিপদ, রাতের বেলা, চারপাশে আশেপাশে কিছু আসছে বলে মনে হলো না। আমি রোগীর আত্মীয় স্বজন কইলাম আপনারা একটু থাকেন, আমি লয়ে যাই, ঠিক করে আনি। তারপর লিগে আমি এই যে একটা রাস্তার পারে একটা গাড়িতে উঠলাম, গাড়িতে ওইটা ওই মেঘনা পারে এই পারে আয়া একটা বাজারে একটা দোকানে গিয়ে চাকাটা ঠিকঠাক করে আবার গেলাম। মাঝখানে প্রায় 1.5 ঘন্টার বেশি লাগছে। তারপর রওনা দিলাম ওইখান থেকে। তো রওনা দেওয়ার পরে ওই কুমিল্লার আগে, কুমিল্লা ক্যান্টনমেন্টের আরো অনেক আগে একটা জায়গাতে হঠাৎ দেখলাম হইলো যে রাতের বেলা ধাম করে সামনে একটা সাদা লোক, সাদা কাপড় চোপড় পরা, অন্ধকারও দেখা যায় আর কি, একটু দুয়াটে ভাব আছে। বছরের শুরুর দিকে তো ওই শীতকাল ছিল, তো ভাবলাম ঠান্ডা, আর এই জন্য কুয়াশার জন্য হয়তো দূর থেকে দেখে খেয়াল করি নাই। আর লোকটা হয়তো যে সাদা চাদর টাদর পরে রয়েছে, নর্মাল লাগছে আর কি। তো আমি কোনো মতো সাইড কেটে সামনে গেলাম। একটু দূরে যেতে আবার হঠাৎ করে ধাম করে, আমি আগেও দেখিনি পরেও দেখি, হঠাৎ করে গাড়ির সামনে লোকটা। আমি তাড়াতাড়ি কোনো মধ্যে সাইড করতে গেছি, ধাম করে গাছে বাড়ি খেয়েছি। রোগীও ব্যথা, রোগীর লাশের আত্মীয় স্বজনও ব্যথা পাইছে, আমারও পায়ে ব্যথা পাইছে। আমি পায়ে আমার এই যে নিচের হাড্ডি একটা ফাইটে গেছিল, ভেঙে গেছিল আর কি। 2 মাসের মতো আমি হাসপাতালে ভর্তি ছিলাম, ব্যান্ডেজ করা ছিল, মানে প্লাস্টার করা ছিল অনেক দিন। তো পরে আমি অনেকটা জিজ্ঞাসি যে কি সে ঘটনাটা। তো প্রায় আমি 2 মাসের মতো হাসপাতালে ভর্তি ছিলাম। আর পরে আস্তে আস্তে ঠিক হয়েছে, অনেকদিন প্লাস্টার করা ছিল, পরে একবার প্লাস্টার বদলাইছিও। আল্লাহর মতে এখন আবার আমি অ্যাম্বুলেন্স চালাইতে পারি।
আমি এখন ওই যে অনেকের সাথে এটা গল্প করছি পরে, এটা কি হলো, এটা কি মনের ভুল না কি, আমি তো স্পষ্ট দেখলাম। আমি এখনো দুঃস্বপ্নের মতো দেখি, এখনো সামনে ভাইছে ওটা, এটা আমার। তো আমার অনেক ড্রাইভারই করলো যে এটা দুঃস্বপ্ন না, এটা অনেকেই দেখছে এবং ওই জায়গার আশেপাশেই দেখছে। এবং শুধু যে লাশ নিতে গেছে তা না, এটা অনেকেই আছে যে এরকম বড় গাড়ি চালায় বা ট্রাক চালায়, এরাও দেখছে। এবার ট্রাক চালানো অনেক দেখছে, যারা রাত্রে ট্রাক ড্রাইভার, যারা বেশি রাত্রে একলা চালাচ্ছে, তাদের এই সমস্যাটা অনেকবার হয়েছে প্রায়, যে এটা নাকি এই জায়গার আশেপাশে এতবার হয়েছে যেটা আসলে সব ড্রাইভারই মোটামুটি অনেকটা একটা গুজবের মতো ছড়াই দিচ্ছে আর কি। আমি এখন আর কি আল্লাহ না করুক, আল্লাহ যেন আমার ওই দিকটা না পাঠায় ভাই। আমি যে ভয়টা পাইছি বা যে জীবনে যে ঘটনাটা ঘটছে, সে বড় কিছু হইতে পারতাম, মরতে পারতাম, লাশের সাথে নিজেকে আরো দুইজন। হ্যালো লিসনার্স, আমি সারা, আমি মালয়েশিয়া থেকে রেকর্ডিং পাঠাচ্ছি। আমরা এখানে বিশাল গ্রুপ ভূত এফএম শুনি ইন্টারনেটে। তো আমি একটা আমাদের স্টোরি শেয়ার করতে চাচ্ছি। এটা আমার ফ্রেন্ড মারিয়া, ওর ভাইয়ের কাহিনী, এন্ড ও বেসিক্যালি তানজানিয়ান। তো যা হয়, ওর যে ভাইটা, ও খুব মেয়ে ঘোরাতে পছন্দ করে, এই মেয়ে সেই মেয়ে এরকম করে তার চলে। তো মেয়েরাও খুব ভালো পটে ওকে দিয়ে। তো একদিন কি হয়, এরকম একদিন একটা রেস্টুরেন্টে বসে ও একলাই ও টাইম স্পেন্ড করতেছিল, তখন একটা মেয়ের দিকে তার চোখ পড়ে। এটা সুন্দরী, মেয়েটাও ওর দিকে তাকালো। ছেলেটা, ওর ভাইটা একটু চার্মিং, তো মেয়েটা খুব তাকালো অনেকক্ষণ, দুজনে চোখাচোখি হচ্ছে। তো মেয়েটা এসে ওর চেয়ারে বসলো, বসে বলল, আমি তোমাকে চিনি, আমি তোমার খুব ছোটবেলার বন্ধুর বোন। ছেলেটারও মনে পড়লো, হ্যাঁ আসলে এই ওদের গল্প শুরু হলো। যা হয় আর কি, ওরা আবার মিট করার পর একটা দেখা অনেকগুলা দেখাতে টার্ন করে। আস্তে আস্তে ওরা দুজন প্রেমে পড়ে ওরা একটা সম্পর্কে যায়। তো ছেলেটার যা অভ্যাস ছিল, সে একটা মেয়ের সাথে বেশি দিন থাকতো না। ওর ম্যাক্সিমাম হয়তো এক সপ্তাহ একটা মেয়ের সাথে সে থাকতো। কিন্তু এই মেয়েটার সাথে তার রিলেশনশিপটা অনেক সুন্দরভাবে গ্রো করলো। মেয়েটার সাথে অনেক দিন ওর রিলেশনশিপ হয়, অনেক দিন, আবার 1 বছর না, 1 মাস। তো এরকম ওরা অনেক ঘোরাফেরা করে, খেতে যায়, অনেক হ্যাং আউট হয়। বাইরে যেহেতু মানে কোনো ম্যাটারই করে না, ওরা বলতে গেলে সারাটা দিনই দুজনের সাথে থাকতো। তো ছেলেটা মেয়েটাকে বলছে, দেখো আমি কখনো একটা সম্পর্কে এত জড়িয়ে যাই নাই, এন্ড আমি এটা আমার নিজের ব্যাপারে পছন্দ করতেছি না, কারণ আমি মনে হয় না কখনো বিয়ে করব তোমাকে, কারণ আমি এই জিনিসটাতে বিশ্বাস রাখি না। তো তুমি একটা ভালো মেয়ে, আমি তোমার মন ভাঙতে চাই না। তো মেয়েটা খুব অবাক হলো, কারণ ও ওকে ছাড়তে রাজি ছিল না। মেয়েটা ওকে প্রচন্ড রকম ভালোবাসতো। তো একদম মেয়েটা তো খুবই অবাক, কি ব্যাপার, ছেলেটা আমাকে ছেড়ে চলে যাবে, আমি ওকে ছাড়া কেমনে থাকবো। ছেলেটা একদম খুবই ডিটারমাইন্ড ছিল যে ওর সাথে আর থাকবে না। তো যাই হোক, ছেলেটা ওকে ভালো স্পষ্ট ভাবে বলে দিছে ওর সাথে আর থাকবে না। যা হয়, ছেলেটা আসলে ওকে ছেড়ে দেয়। তো মারিয়া আমাকে যে টাইমের কাহিনীটা বললো, তখন তানজানিয়ার মধ্যে ওরা মোবাইল ইউজ করতো না, এত একটা অ্যাফোর্ডেবল ছিল না ওদের জন্য মোবাইলটা। মোবাইলের ফোন টোন হয়তো হতো না। তো মেয়েটা প্রত্যেক সময় আর বাসার সামনে এসে দাঁড়ায় থাকতো, কাঁদতো, ছেলেটাকে রীতিমতন ভিক্ষা যেত যে আমি তোমাকে কখনো ছেড়ে যাবো না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, বাট তুমি আমাকে রেখে যাও না। তো এরকম একদিন হয়ে যায়, 1 মাস হয়ে যায়, 2 মাস। ছেলেটাকে বিরক্ত করে ছাড়ছে, কোথাও যাইতে দেয় না, খাইতে দেয় না। ও এর মধ্যে আর কোনো মেয়ের সাথে ঘুরতেও পারে না, মেয়েটা অনেক পাগলামি করে। তো 3 মাসের মাথায় ছেলেটা ওকে খুব বিরক্ত হয়ে বলল যে দেখো, ওর নাম ছিল সামান্থা, যে দেখো সামান্থা, তুমি যদি এরকম করো, আমি বাধ্য হবো তোমার ভাইয়ের কাছে যে বলার জন্য যে তুমি আমার পিছে পড়ে আসছো। তোমার ভাই এটা শুনে কিন্তু খুব খুশি হবে না। আমি খালি তোমাকে সম্মান করে বলেই আমি তোমার ভাইয়ের কাছে যাচ্ছি না। মেয়েটা এটা শুনে ওর দিকে তাকায়, আর কিছু বললো না, বলে সে চলে গেল। তো এখানেই মোটামুটি কাহিনী শেষ, সবকিছু ভালোই চলতেছিল। একদিন ওরা ঘুমায় আছে, ওর ভাই একলাই ঘুমায় রুমের মধ্যে, দেখে যে সামান্থার আওয়াজ ওকে ডাকতেছে, অনেকক্ষণ ধরে ডাকতেছে, ঘুমের মধ্যে 3:30টার
সময়ের কাহিনী এটা। বলতেছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি কেন আমাকে ডাকতেছো, সমস্যা কি? তাও সমানে ওকে ডাকতেছে। আমি ওর ভাইয়ের নামটা ভুলে গেছি, সামান্থা নামটা তোমার ফ্রেন্ডের একটা নাম, সো আই ক্যান রিমেম্বার দ্যাট। তো ভাইটা একটা পর্যায়ে উঠে বসলো, বসার পরে বলি তোমার সমস্যা কি? তখনও তার চোখ বন্ধ। তারপরে বলছে তোমার আমার কাছে আসতেই হবে, তুমি আমার কাছে চলে আসো। তারপরে ও চোখ খুলে বলছে বাইর হতো, এত রাতে আমাকে জ্বালাইতে এসো না। চোখ খুলে দেখে ওর ঠিক বিছনার সামনেই তার জানলা, সামান্থা বাইরে থেকে ওকে ডাকতেছে, তুমি আমার সাথে কেমনে এমনি করলা, তোমার আমার সাথে আজকে যেতেই হবে, তুমি শুধুই আমার, তোমার যেতেই হবে আমার সাথে। তখন ও হঠাৎ করে চিন্তা করলো সামান্থা আমার জানলার বাইরে কেমনে সম্ভব, কারণ আমার বাসা তো 3 তলায়, কোনোভাবে পসিবল না যে ওর সামনে আসবে। এটা মাথায় আসার সাথে সাথে সামান্থা করলো কি, ওকে টেনে গ্রিলের এখানে নিয়ে আসলো, কোন একটা মানে হাওয়ার মতন ফোর্স এসে ওকে টেনে গ্রিলের এখানে নিয়ে ওকে একদম উপরে করে ফেললো। ও নিঃশ্বাস নিতে পারতেছিল না ঠিক মতন, ওর মুখের কথা আটকায় গেছিল। তো ওরা অ্যাকচুয়ালি ক্যাথলিক এন্ড অসম্ভব, ওরা অনেক চার্চে যায় এন্ড অনেকগুলা ওদের খ্রিস্টান ক্যাথলিকদের যে দোয়া আছে ওরা অনেক কিছুই জানতো, এন্ড ও সমানে হতে থাকতো দোয়াগুলা। প্রায় 15 মিনিটের মতো, 15 মিনিট 20 মিনিট হয়ে গেছে, ওকে ছাড়ে না, ওকে আটকায় রাখছে, ওকে নিয়ে যাবে আজকে। তো পড়তে 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 ওকে ছাড়লো, বেচারা বলে বেশ উপরের থেকেই বলে ফ্লোরে পড়ছে, এন্ড ও মানে ইনজিওর্ড অবস্থায় হামাগুড়ি খেয়ে দরজা খুলে চিল্লায় ওর মাকে ডাকছে। ডাকার পর ওর আম্মা আসলো, ভাই আসলো, এসে দেখে ও বেহুশের মতন অবস্থা, হাত পা পুরা ঠান্ডা। তারপরে ওকে নিয়ে তোরা কোনো মতে বিছনায় রাখলো, রেখে দেখে পিঠে মানে গ্রিলের দাগ হয়ে গেল। পরের দিন অনেক জ্বর, 104-5 জ্বর। এর মধ্যে ডক্টর আসে, কোনোভাবে ঠিক হয় না, সবাইকে ডাকে, কোনোভাবে ঠিক হয় না। প্রায় 4-5 দিন হয়ে গেছে। তখন ওর মাকে এসে ভাঙ্গা ভয়েসে বললো যে ওর সাথে কি হয়েছে। ওর মা চার্চের থেকে একজন ওদের যে হয় পোপ, ওনাকে ডেকে আনলো, আনার পরে উনি দোয়া পড়লো, পরে ওদের যে হোলি ওয়াটার আছে ওটা দিল, ওদের একটা হোলি মনে হয় এয়ার আছে, ওটা পুরো বাসার মধ্যে দিল। তারপরে ও ছেলেটা বলে আস্তে আস্তে ঠিক হতে লাগলো, তাও ওর দাঁড়াতে কষ্ট হতো, বসতে কষ্ট হতো। 1 মাস পর ও ডিসিশন নেয়, ও খুবই বিরক্ত ছিল কাজটা নিয়ে। ওর ভাইয়ের বাসায় যায়, সামান্থার ভাইয়ের বাসায় যায়, খুঁজে বের করে, যে বললো অনেক দিনের পরে বন্ধুকে চিনতে পারলো, খুব খুশি ওরা। তো বলছে যে আমি আজকে তোমার বাসায় একটা বিশেষ কাজে আসছি, তোমার যে বোন সামান্থা ও তো আমাকে খুবই বিরক্ত করতেছে, আমি তোমাকে বলি নাই বাট আমরা ডেট করতেছিলাম এন্ড আমি ওর সাথে ছিলাম না, কিন্তু ও মনে হয় আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, কারণ আফ্রিকাতে এগুলো একটু বেশি হয়। আমার সাথে এই হয়, ওকে দেখাইলো ওর সাথে কি হয়েছে, হাতে পায়ে চিহ্ন কাটা। তো বলতেছে তুমি ভুল করতেছো, সামান্থা এরকম করার কথা না। তোর বন্ধুটা ওকে বললো, তো বলে কি আমি 100% শিওর সামান্থাই করছে, আমি তোমার বোনকে চিনি এন্ড আমাকে বলছে আমরা আগে কিভাবে খেলতাম। বলছে দেখো তুমি ভুল করতেছো, সামান্থার তো এসব করার কথা না, কারণ সামান্থা এই দুনিয়াতে নাই, ও 95-এর দিকে মারা গেছে। ও বলে কি এটা কেমনে সম্ভব, আমরা দুইজন প্রায় 1 মাসের মতন ডেট করছি, আমার পিছে ছিল প্রায় আরো অনেক দিন ধরে, আমার পিছে আমি যেন ওর সাথে থাকি। তো ও মারিয়ার ভাই খুবই পাগলামি করলো যে এটা হইতেই পারে না, অসম্ভব। তারপরে এক পর্যায়ে যে সামান্থার ভাই ওকে ওর কবরে নিয়ে গেল, বলে দেখো এই সামান্থা, একেই তোর ফটোটা দেখাইলো, বল তুমি তো একেই ডেট করছিল, হ্যাঁ ও শি ইজ ডেড নাও, ও আর নাই। তো এটা আমাকে মারিয়া লাস্ট ইয়ার বললো, 2 বছর আগে মারিয়া আমাকে ঘটনাটা শেয়ার করলো, এন্ড ওর ভাইটা বেশ ইয়াং, এন্ড লাস্ট ইয়ার শুনলাম উনি মারা গেছে। সো আমরা অনেক কিছুই মিলাইতে পারলাম না, আমি জানি না মেবি এটার সাথে এটা কোনো রিলেশন নেই, বাট ইট ওয়াজ ভেরি, আমার কাছে একটু স্পুকি, ভয়ঙ্কর লাগলো জিনিসটা। এনিওয়েজ এনজয় দ্য শো, এন্ড আরো মনে হয় প্রোগ্রাম আছে।
তাই আজকে যে ঘটনাটা বলবো এটা হচ্ছে চিটাগাংয়ের ঘটনা। চিটাগাংয়ের একটা অভিজাত এলাকার, নাম বললাম না স্পেসিফিক। আর যে ঘটনাটা বলেছে ওর নাম হচ্ছে প্রবাল। ও আমাকে বলেছে প্রবালদের বাসাটা ওখানে ওরা এটা কেনে, যে কোনো একটা আপনার মানুষের কাছ থেকে বাড়িটা কেনে। এটা বেশ অভিজাত এলাকা এবং বেশ বড় একটা বাড়ি। তো বাড়িটা কেনার পর ওরা যখন প্রথমে বাসায় উঠে, তো বাসাটা ওঠার পর খুব সুন্দর লাগে। বাসার সামনে ঢোকার রাস্তার পাশে আপনার দুপাশে সুন্দর মানে ফুলের বাগান আছে, বেড, ফুলের বেড। দেন আপনার সোজা গেলে বাসা এবং একটা বাংলো টাইপের বাড়ি আর কি। তো বাড়িটাতে ওঠার পর প্রথম রাত্রে যেটা নাকি প্রবাল নিজে যেটা করে আপনার ওদের বাসার জানলা দিয়ে ও হঠাৎ দেখে যে ওদের সেই লনটা আর কি, লনের পাশে যে রাস্তাটা আর কি, ফ্লাওয়ার বেডের পাশে, সেটাতে মনে হচ্ছে কি জানি দাঁড়ায় আছে। রাত্রেবেলা ও জানলা দিয়ে আপনার দেখতেছে। তো দেখার পর ও জানলাটা ভালো মতো একটু পরিষ্কার করে, মানে একটু মানে জানলার মধ্যে কুয়াশার মতো ছিল, ঠান্ডা, পরিষ্কার করে ভালো মতন দেখে এখানে অবয়ব যে একটা মেয়ে দাঁড়ায় আছে ওখানে। তো ও জানে যে বেসিক্যালি ওর বাবা নতুন দারোয়ান রাখছে, দ্য ডোর শুড বি লক। এখানে কে আছে, মেয়ে, ওদের বাসাও ওরকম মেয়ে নাই কেউ। তো ও করে কি নিচে নেমে আসে, মনে করছে দারোয়ান কাকে আনলো ভেতরে কি। নিচে এসে ও যখন গেট খুলে লাইট জ্বালা হেঁটে যায় সামনে, ওই বারান্দার লাইটটা জ্বালায়, দেখে কেউ নেই। ওই জায়গাটা পুরো ফাঁকা, মানে নোবডি স্ট্যান্ডিং, মানে পুরোপুরি ফাঁকা জায়গাটা। উইদিন লাইক শর্ট পিরিয়ড অফ টাইম ও দেখছে ওখানে একটা মেয়ে দাঁড়ানো। তো কি করে হেঁটে যায় আপনার, ওই ক্রস করে যায় যেখানে দারোয়ানের রুমটা থাকার কথা, নক করে। তো দারোয়ান দেখা যায় ঘুম থেকে উঠে আসে, তো খুব চিৎকার করে তার দারোয়ানের সাথে যে আপনাকে বলছি পাহারা দিতে, আপনি এখানে ঘুমায় আছেন কেন রাত্রেবেলা, আমি এখানে একটা মেয়ে দেখছি। তো দারোয়ান তাকে বলতেছে, দারোয়ানটাকে যে রাখছে, দারোয়ানটা ওই এলাকারই লোক, ওই কাছাকাছি থাকে। সে বলছে আপনার দেখার দরকার নেই, আপনি যান ঘুমান। এইভাবে কথা বলতেছেন কেন, আপনি দাঁড়ান, আপনি জানেন না, আপনি শুয়ে পড়েন। আর চিটাগাংয়ের ভাষা বলতেছে, আপনি যে শুয়ে পড়েন, আপনার দেখার দরকার নেই। তো ও রাগ করছে, আপনার বাবার সাথে আমার কথা হয়েছে। তো আসে, এসে রাগ করে আবার ওই বাসায় আসে। বাসায় পরে দেখে বারান্দার সময় কেউ নাই। তো পরের দিন ওর বাপকে বলে যে দারোয়ানকে বলছিলাম এরকম এরকম, আমি এখানে দেখছেন দাঁড়ানো। দারোয়ান বলতেছে যে আপনার সাথে নাকি কথা হয়েছে, সে আমার সাথে রাগ দেখালো এসে। দারোয়ান বাবা বলছে যে বাবা দেখো, এখানে আসলে কি ছোটখাটো অনেক কিছু এরকম হয়তো দেখতে পারো তুমি, বাট মানুষ থাকতে পারে, বা এটা আসলে তোমার এত চিন্তা করার দরকার নেই, দারোয়ান টেক কেয়ার করবে, আমার সাথে দারোয়ানের কথা হয়েছে। তো শুনে সে একটু করে যে বাবাও কি রহস্য করতেছে তার সাথে, সামথিং লাইক দ্যাট। তো এনিওয়ে, তো একদিন রাত্রেবেলা সে এরকম ওই প্রবালি আপনার পানির পিপাসা, সে ওর রুম খুলে বের হয়েছে। বের হয়ে ওদের কিচেনটা হাতের বাম দিকে পড়ে, কিচেনটাতে ওর চোখ গেছে, দেখে যে মনে হচ্ছে যে ওই কিচেনে যে ছোট গার্বেজ রাখা থাকে ওইটার মধ্যে একটা মানুষ পুরা, মানে জিনিসটা খুব শিরে ওঠার মতো ব্যাপার, মানে একটা মহিলার মতো খাটো বেশ, উবু হয়ে মুখটা ঢুকায় রাখছে গার্বেজের মধ্যে, রাইট, ট্র্যাশ ক্যানের মধ্যে মুখ ঢুকায় রাখছে। ও এটা দেখে পুরো শিরশির করে উঠছে যে একটা মানুষ আমার বাসায় এরকম ধরেন 3 ফিট বা 3.5 ফিট হাইট একটা মহিলা বোঝা যাচ্ছে, কেউ নাই, এন্ড ট্র্যাশ ক্যানের মধ্যে মুখ ঢুকায় রাখার মতো, মানে উইয়ার্ড ব্যাপার। তো খুব শিউরে উঠে ও দাঁড়ায় গেছে, ফার্স্টে কিছু বলেনি, কিছুক্ষণ তাকায় দেখতেছে অন্ধকারে, আবছা আলো অন্ধকারে দেখতেছে যে কি করতেছে। খসখস খসখস শব্দ হচ্ছে, ট্র্যাশ ক্যানটা আর কি মুভ করতেছে। তো কি করে আস্তে আস্তে পিছায় এসে নিজের রুমে লাইটটা জ্বালায়। তো লাইটটা জ্বালানো, লাইটের একটা অংশ যে পড়ে ওইখানে, পড়ার পর ও যে দেখে ওখানে কিছু নাই, বাট ওখানে যে দেখে যে ট্র্যাশ ক্যান, যেটা ট্র্যাশ ক্যানের আশেপাশে যে ময়লা কিছু ছড়াছিটা আছে আশেপাশে, মানে ডিমের খোসা টোসা এই ধরনের জিনিস। তো ও খুব ভয় পায়, এটাতে প্রচন্ড ভয় পায়। ভয় পেয়ে ও সরাসরি যায় ওর বাবার রুমে, যে ওর বাবাকে নক করে। নক করে ওর বাপকে বলে যে আমি একটু মাত্র আগে দেখলাম যে এরকম এখানে কে এসে হানতান। তো ওর বাপ আসে, এসে বলে তুমি ঘুমা যাও, তোমার দেখার দরকার নাই। ওর বাবা ওই বলে আমি টেক কেয়ার করতেছি। তো মানে জিনিসটা খোলাসা করেন ওর কাছ থেকে, এটাতেই ওর খুবই রাগ জিনিসটা। হ্যাঁ, তো তারপর দিন যেটা হয়, ওর ছোট ভাই সে ওই ছাদে গেছিল সন্ধ্যার সময়, হঠাৎ করে চিৎকার করে উঠছে ছাদের থেকে। তো কি হয়েছে, ও যায় যে বলে যে কি ব্যাপার, দেখে ভাই মানে দাঁড়ায় আছে, চিৎকার করতেছে, কি ব্যাপার। ছেলেটা ছোট, ধরেন 4-5 পড়ে, ক্লাস এরকম। বলে আমি দেখলাম যে ওই যে আমাদের যে ছাদের উপরে যে সিঁড়ি ঘরের ছাদটা, সেখানে বেশ মানে এভারেজ মানুষের মতোই লম্বা, কিন্তু মনে হচ্ছে শরীরের ওপরের অংশটা ছোট, পা গুলা চেকন চেকন, ওখানে দাঁড়ায় খিলখিল করে হাসতেছে, দাঁত দাঁত করে, হঠাৎ করে ওর দিকে তাকায়। এরকম একটা মানুষ দেখছি এবং আমি চিৎকার করার পর আর দেখি না।
এইবার সে খুবই চেয়েছে, ওর ভাইরও নিয়ে আসে, সে বাপরে ধরছে যে কি ব্যাপার, এখানে কি এইসব কি এটা ভৌতিক ব্যাপার স্যাপার করতেছে, এই বাসাটা কি হন্টেড বাসা। তো বাপ তারপর শেয়ার করছে, ওর মাকেও বলছে, মা কাছে স্বীকার করছে আসলে এখানে কিছু ঘটনা আছে আমি জানতাম, তো এই কারণে বাসাটা আমি আরো একটু চিপ প্রাইসে পাইছি, হ্যাঁ, যে মানে এইসব ব্যাপারের কারণে। সো বাট এটা কোনো ব্যাপার না, আমি হুজুর আনবো, এটা বন্ধ দিয়ে দিব, এভরিথিং উইল গো ওয়ে। তো তারপরে ওরা এরকম আপনার ওই যে হুজুর টুজুর নিয়ে আসে, এসে ওখানে আপনার একটা বন্ধ টন্ধ দেয়। তো ওখানে বলা হয়েছিল যে ওদের বাসায় নাকি ওই যে তাবিজ কিছু লাগায় দেওয়া, বলছে তাবিজ গুলো যেন এখান থেকে না সরায়। বাট থিং ইজ বাট আফটার তারপর কিন্তু আপনার 2-4 বছর পর্যন্ত মোটামুটি কিছু হয় না ওই বাসায়। তো এরপর হয় কি রং করে বাসা একবার, এই রং করার পরেই ওই তাবিজে কোনো একটা ব্যাপার হয়, এন্ড আবার ওই ছোটখাটো এই যে এইসব জিনিসগুলো ঘটতে থাকে। এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস যেটা হয় যে ওদের বাসা যে একটা ছিল, কাজের মেয়ে ছিল, সে কাজের মেয়েটাকে আপনার ওই ইসের মধ্যে থেকে এরকম ঘুরায় নিয়ে ইসের মধ্যে ফেলে দেয় আর কি, বারান্দার থেকে এরকম ঘুরে নিয়ে পুরো একদম পুরো লনের মধ্যে ফেলে দেয়, এরকম তার পায়ে ব্যথা ট্যাথা পায়ে ভেঙে যায় এরকম। এবং ওই রাত্রেবেলা ওদের বাসা সবসময় দেখতো তখন, মানে ওইটা বেশ উইয়ার্ড, তখন আরো ভয়ঙ্কর রকমের হতো, শব্দ করতো বিশাল, আপনার ওই যে ডাইনিং স্পেসের মধ্যে শব্দ করতো, ফ্রিজের ওই যে আপনার ডিপ ফ্রিজের খুলে ফেলতো, ডালা খুলে ফেলতো। এবং অনেকেই নাকি দেখছে যে ওই ডিপ ফ্রিজের মধ্যে ডালার মধ্যে ওই যে মুখ ঢোকায়, ওই একটা কিছু একটা এরকম মুখ ঢোকায় রাখতো ডিপ ফ্রিজের ডোরের ভিতরে। আচ্ছা, এবং এটা কিন্তু বেশ ভয়ঙ্কর। আপনি যদি মাঝরাতে কেউ হঠাৎ দেখে যে ডিপ ফ্রিজের ঢাকনা খোলা, ওইটার মধ্যে মুখ ঢোকায় রাখছে ট্রাশ ক্যানে, খুব ডেঞ্জারাস জিনিস। এনিওয়ে, তো পরবর্তীতে এগুলো দেখার পর আবার হুজুর আনে, মানে এনে আবার ওই যে বাড়ি বন্ধ করে। এখন অনেকে বাড়িটা বন্ধ অবস্থায় আছে, তবে মাঝে মাঝে ওরা এখনো দেখে, বাসার ভেতরে না দেখলো ওই লনের মধ্যে বা ইসের মধ্যে দেখে কিছু একটা হাঁটে, চলাফেরা করে, এরকম জিনিস। তো ওখানে হুজুরা বলছে আপনাদের এখানে দুষ্ট কিছু জিন এবং খারাপ জিন এখানে আছে যারা এই কাজটা করে। আর প্রবাল বলছে যে আপনারা যদি চান ভূত এফএম টিম, ইউ আর ওয়েলকাম টু কাম টু মাই হাউস এন্ড ডু দিস থিংস, আমি আমার প্যারেন্টস এর ম্যানেজ করবো। তো বিশেষ কারণে যে হোটেলটার ঘটনা, সেটা আমি হোটেলের নাম বলবো না, কারণ বেশিরভাগ বাঙালি দেখা যায় যে ওখানে গেলে ওই হোটেলটাতেই উঠে থাকে, তো সে কারণে নামটা আর আমি প্রকাশ করছি না আর কি। তো সেই হোটেলটাতে আমরা যেদিন উঠলাম, আমরা বেসিক্যালি এখন দেখা যাচ্ছে ফ্লাইটগুলো রাত্রের ফ্লাইট, যেগুলো রাত্রে ছাড়ে, মালয়েশিয়া ফ্লাইটগুলো রাতে যায়, সকালে গিয়ে পৌঁছায়, কিন্তু শীতের কারণে ঢাকায় যেহেতু কুয়াশা প্রচন্ড, এই ফ্লাইটগুলো এখন ছাড়ছে হচ্ছে আপনার সন্ধ্যায়, এবং ওখানে গিয়ে পৌঁছায় হচ্ছে রাত 3টার দিকে। আমরা 3টার দিকে ওখানে নামার পর আমরা হোটেলে পৌঁছাতে অ্যারাউন্ড 5টা বেজে যায়, সকাল 5টা। আচ্ছা, তো যে আমরা ওখানে গিয়ে রেস্ট নেই, তো ওদিন কোনো আর ঘটনা ঘটেনি। দুপুরবেলা উঠে আমাদের যথারীতি আমাদের যেসব প্রোগ্রাম ছিল আমরা সেগুলো আর কি অ্যাটেন্ড করি। রাত্রেবেলা অ্যারাউন্ড 11টা কি 12টা এইটার সময় আমরা ফিরে আসি হোটেল রুমে, এসে খুব টায়ার্ড থাকি, তো ফ্রেশ ট্রেশ হয়ে শুয়ে পড়ি আমরা। শুয়ে পড়ার পর রুমটা ইট ওয়াজ কিছুটা আধো আলো, কিছুটা আর কি। আমি মানে আমাদের হোটেলের রুমে ঢোকার সময় ফার্স্ট এই ডান হাতে একটা ওয়াশরুম পড়ে, তারপর হচ্ছে আপনার মানে বেডরুমটা যেটা হয়ে থাকে। আমি জানলার পর্দা টর্দা সব টেনে দিয়েছিলাম। তো বাথরুমের লাইটটা জ্বালানো, বাথরুমের ইয়েটা খোলা ছিল, দরজাটা খোলা ছিল, তো হালকা লাইট এর ভিতরে। মানে আমি অলরেডি আমি বেসিক্যালি দেখা যায় শুয়ে পড়লেই বেশিক্ষণ লাগে না, মোটামুটি 5-6 মিনিটের ভিতরে ঘুমিয়ে যাই। তা আমি ঘুমিয়ে গেছি, তা আমার ওয়াইফ জেগেছিলেন, তো সে টাইম টু টাইম মানে ও অনেক চেষ্টা করছিল কিন্তু ওর ঘুম আসছিল না। তো অনেকক্ষণ ওয়েট করার পর আস্তে আস্তে হঠাৎ ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে গভীর রাতের দিকে তার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে গিয়ে সে শুয়ে আছে অন্ধকারে, মানে কিছুটা বুঝছে যে আমার পাশে, মানে আমি ডান সাইডে শোয়া, সে বাম সাইডে, মাঝখানে আমাদের বাচ্চাটা, বেবিটা। আমার পাশে আপনার কেউ একজন নড়াচড়া করছে, মানে ফ্লোরে বোঝা যাচ্ছে যে একটু পা আপনার আছড়ে আছড়ে হাঁটতে যেরকম ওরকম কেউ একজন হাঁটছে। আচ্ছা, তো সে একটু ভয় পেয়ে যায়। তারপরও সে মানে কিছুটা হয়তো ভাবছিল যে আমি ঘুম থেকে হঠাৎ করে উঠেছি হয়তো কিছুটা, কিন্তু না, প্রায় অনেকক্ষণ 10-15 মিনিট এরকম সে ফিল করছে আমরা 3 জন বাদে সামবডি ইজ দেয়ার, এবং তার নাড়াচাড়া কিছুটা বোঝা যাচ্ছে যে সে মুভ করছে। সে হয়তো বা কিছুটা মানে বোঝা যাচ্ছে যে ছায়ার মতো হয়তো বা কিছুটা, কিন্তু অন্ধকারের কারণে অতটা ক্লিয়ার সে বুঝতে পারছে না। তো যাই হোক, সেই রাত্রে আর আমাকে সে শেয়ার করেনি। পরের দিন সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম, আমাকে বললো যে এই হোটেল রুমটা আমার ভালো লাগছে। আমি কেন, কি হয়েছে, এখানে তো আগে উঠে গেছে।
না, এখানে কিছু একটা আমি আসলে এরকম ফিল করছিলাম, তো আমি আসলে খুব ভয় পাচ্ছিলাম ব্যাপারটা। দূরে, এটা মনে ব্যাপার, এটা আসলে ওরকম কিছু না। এরপরে সেকেন্ড ডেতে আমরা আর কিছু ফিল করিনি। থার্ড ডেতে আমি রাত্রেবেলা জেগেছিলাম, তো সে সম্ভবত থার্ড ডেতে এখানে ভূত এফএম এর প্রোগ্রাম চলছিল। সামহাও আমি একটা লিঙ্ক খুঁজে পাই, লিঙ্কটা আমি না বলি, কিন্তু ওই লিঙ্কটা আমি অনলাইন স্ট্রিমিং শুনছিলাম। শুয়ে টুয়ে আমি শুয়ে পড়লাম। শোয়ার পর রুমটা কিন্তু মোটামুটি মানে ভালো আপনার ইয়ে করা ছিল, আপনার ধরেন ওয়েল টেম্পারেচার ওয়াজ ওয়েল কন্ট্রোল, আপনার মোটামুটি ঠান্ডা ছিল বেশ। আমি শুয়ে পড়ার পর আপনার অ্যারাউন্ড 10-15 মিনিট আমার ঘুম আসছে না। ওই দিন আমার ওয়াইফ ঘুমিয়ে গেছে, আমার বাচ্চাও ঘুমিয়ে গেছে, সবাই ঘুম, আমার খালি ঘুম নেই, যেহেতু আমি একটু রাত জেগে মানে এখানকার রাত 2টা শেষ করেছি প্রোগ্রাম আমরা শুনেছি, মানে ওখানে অলরেডি ভোর 4টা বেজে গেছে, সকাল হয়ে গেছে অলমোস্ট, কিন্তু তখন আলো ফোটেনি। তো ওই সময়টা আমার ঘুম আসছে না, আমার কিন্তু টায়ার্ড হওয়ার কথা, কিন্তু ঘুম আসছে না। আমি মানে হঠাৎ করে দেখলাম রুমটা ঠান্ডা, আমার হঠাৎ গরম লাগছে। এর আগে শুনেছিলাম যে আপনার সুমন ভাইয়ের একটা টেম্পারেচার চেঞ্জ এরকম শুনে, তো তখন আমার একটু ভয় লাগা শুরু, এরকম গরম লাগছে কেন। তাই আমি ভাবলাম মেবি আমার প্রেশার হাই কিনা এরকম। আমি আবার উঠে নিয়ে ওয়াশরুমে গিয়ে আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে এসে আবার শুলাম, তাও দেখি না ঠান্ডা লাগছে। তারপর আবার কম্বলটা ইয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। একটু যেহেতু এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে সবসময় দেখা যায় যে খুব একটু আমি বেসিক্যালি প্রচন্ড রকম আগ্রহী থাকি যে এটা নিয়ে একটু ঘাটাঘাটি। আমি একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম। ওখানে একটা হাউসকিপিং একটা বাঙালি ছেলে ছিল, তো অন্য সব মালে চাইনিজেরা আছে, তো এদেরকে তো জিজ্ঞেস করে কোনো কিছু পাবো কিনা সন্দেহ আছে। বাঙালি ছেলেটাকে বললাম যে আপনি কতদিন ধরে আছেন এখানে? বলে আমি প্রায় 3 বছর। এখানে কোনো এরকম কোনো মানে আনইউজুয়াল কিছু আপনি কখনো পেয়েছেন কিনা? সেই ছেলেটা আমাকে বলল যে বেসিক্যালি এরকম আনইউজুয়াল কিছু আমি পাইনি, তবে অনেকেই বলে যে অনেক সমস্যা হয়, কিন্তু সব রুমে না, সব ফ্লোরে না। অ্যান্ড বেসিক্যালি সে যেটা বললো যে এই হোটেলটা প্রায় 20 বছর আগে হয়েছিল কনস্ট্রাকশন। তখন সম্ভবত সে যেটা ইনফরমেশন আমাকে দিল সেটা হচ্ছে তখন 3টা ওয়ার্কার কনস্ট্রাকশন পিরিয়ডে 3টা টাইমে মারা যায়, মানে অ্যাক্সিডেন্টে। এই পর্যন্তই, এর বেশি আর সে আমাকে কিছু আর জানাতে পারলো না। তো যাই হোক, তো এটা ইট ওয়াজ এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কিন্তু তেমন একটা ডিপও না, আবার কিছুটা অনেকটা বলতে গেলে আমাদের যেটা ফিলিংস কাজ করে যে হ্যাঁ দেয়ার ইজ সামথিং। আর আমার ওয়াইফের ব্যাপারটা যেটা, সে খুব মানে জিনিসটা ও কখনো এরকম কিছু এক্সপিরিয়েন্স করেনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আর থার্ড ডে এর পরে ফোর্থ ডেতে আমি অন্য জায়গায় চলে যাই, যে কারণে আর ফার্দার কিছু ওখানে আর এক্সপিরিয়েন্স করতে পারিনি, আর ডিটেলস কিছু আর ফাইন্ড আউট করতে পারিনি। এই ছিল ঘটনাটা। হ্যালো এভরিওয়ান। এবারে যে ঘটনাটা, এটাও চিটাগাঙ্গের রাসেল ভাই। হ্যাঁ, চিটাগাঙ্গের ওই একটা মানে ওরা ঘটনা আগেও শেয়ার করছে, আমি ওর নাম হচ্ছে মাজহারুল ইসলাম জুবেল। ওই ঘটনাটা বলছে হি লিভস ইন আগ্রাবাদ। এটা হচ্ছে ওর কাজিনের জীবনে ঘটা একটা ঘটনা আমাকে বলছে। ওর কাজিন থাকতো একটা জায়গায়, তো সেখানে যেখানে থাকতো, তো ওখানে একটা আপনার নদী ছিল, নদীর পাড়ে ছিল একটা শ্মশান ঘাট। তো সেখানে ও আপনার ছেলেটা ওই নদীতে মাঝে মাঝে যেত আর কি, খেলাধুলা করে নদীতে হাত মুখ ধুতে যেত। তো একদিন বিকালে ও নদীতে হাত মুখ ধুতে গেছে, তো তার পাশে একটা আম গাছ ছিল নদীতে। সেখানেও দেখে যে একটা সুন্দর আম, খুব সুন্দর একটা আমটা মানে মনে হচ্ছে মানে মানে এক্সট্রাঅর্ডিনারি একটা কালার আমের, মানে আমের মধ্যে পাকা। তো এটা জাস্ট ওর চোখে পড়ে, ইট গট ইনটু হিজ আইজ, এবং সে এত লাইক করে আমটা, মানে খুব পছন্দ করে, সামথিং লাইক ও একটা মানে মোহর মতো পড়ে যায় আমটা নেওয়ার জন্য। সো ওখানে আরো আম ছিল গাছে, হ্যাঁ আরো আম ছিল, বাট হি গট ইন্টারেস্টেড দ্যাট স্পেসিফিক আম, মানে ওই নির্দিষ্ট আমটার প্রতি সে আগ্রহ ফিল করে। তো ওই পর্যায়ে করে আমটা পাড়ার জন্য গাছে ওঠে, এবং ওই আমটা কিন্তু অন্যান্য আমের তুলনায় বেশ ওপরে গাছে। তো গাছে উঠেও একসময় দেখে যে ওর নাগালের বাইরে। তখন সে কি করে, আবার নেমে ইট নিয়ে আসে, ইট মারতে থাকে। ইট মারতে মারতে একটা পয়েন্ট আমটার মধ্যে ইটটা লাগে এবং আংটা ঠাস করে পড়ে করে কি ওই নদীর, ওই যে নদী বা খাল, যেটা খালের মধ্যে পড়ে আমটা দেখা যাচ্ছে যে মানে ডুবে যাচ্ছে নিচে। তো ও কি করে, খুব সুইফটলি ওখান থেকে নেমে পানিতে নেমে যে সাথে যে ওই আমটাই সে কালেক্ট করে সে উঠে এসে ওই নদীর ওখানে পাড়ে বসে, খালের পাড়ে বসে সে আমটা খায়। ওরা খেয়ে সে হাত মুখ ধুয়ে সে বাসায় আসে। তো বাসায় এসে সে ওই আবার পরে হাত মুখ ধুতে যায় আর কি, ধুতে যেয়ে দেখে যে কলের কাছে যে ওর নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, গল করে রক্ত পড়তেছে।
রক্ত দেখে সে ওই কাজের মানুষ সবাই বলে যে কি ব্যাপার আপনার নাক দিয়ে রক্ত পড়ে গেল। ও কাউকে কিছু বলে না, ও নাকটা চেপে ধরে বাসায় যে বসে থাকে। তো এক পর্যায়ে ব্লিডিংটা সিভিয়ার আকার ধারণ করে। তোর বাবা মা করে কি লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায়, সেই ডাক্তার রক্ত বন্ধ করতে পারে না বিভিন্ন প্রক্রিয়ায়, সেখান থেকে হাসপাতালে যায়, সেটাও হয় না। তো একসময় তাকে ঢাকায় নিয়ে আসা হয় এই মানে রক্ত বন্ধ করার জন্য। মানে হচ্ছে না, ওই এলাকার পুরা গ্রাম বা ওখানকার যে সিটি টাউন ওখানে কোথাও হচ্ছে না, ঢাকায় আনা হয়, ঢাকা একটা ভালো হাসপাতালে রাখা হয়। সেখানকার ডাক্তারও ফর সাম রিজন যত ট্রিটমেন্ট করে সম্ভব ওনার রক্ত বন্ধ করতে পারতেছে না। গেজ দিয়ে হয়তো অফ করে রাখে, বাট স্টিল ওটা সরানোর সাথে সাথে আবার ব্লিডিং হয়। তো এই পর্যায়ে ওদের গ্রামেই একজন হুজুর ছিল আর কি, উনি পীর সাহেব। তো উনি এই ঘটনাটা শোনার পর উনি ব্যাপারটা শুনে বলে যে এটা তো আসলে নর্মাল না। উনি চলে আসে ঢাকায়। ঢাকায় এসে ওই মানে বলে যে তোমার ওর বাবাকে বলে যে এটা আসলে নর্মাল না, এটা অন্য কোনো ব্যাপার, আমাকে ট্রিট করতে দেন। তো ডাক্তার এই ঘটনাটা শুনে ডাক্তার বলে কি যে পীর সাহেবকে বলে আপনি ফাইজলামি করেন, মেডিকেলে কাজ হচ্ছে না, আপনি এটা ঠিক করবেন, হ্যাঁ আপনি যদি এটা না করতে পারেন আপনাকে আমরা এখান থেকে বের করে দিব, এই সব অপমান করবো। তো পীর সাহেব কোনো কথা না বলে উনি বলে আপনারা আমাকে একটু সময় দেন, আপনারা বাইরে যান রুমের। তো সবাই বাইরে যখন যায়, এই সময় একজন মানে দাঁড়ায় ছিল গেটের কাছে। তো পীর সাহেব ছেলেটার কাছে যাওয়ার সাথে সাথে ছেলেটা তাকে সম্মান করতো, কিন্তু সামনে সালাম দিয়ে। সে তাকে দেখে বলে তুই কেন আসছিস আমার কাছে, তুই এখানে আসছিস কেন, তুই তুই করে বলে। তো পীর সাহেব বলে কি যে আপনারা জান আমি কথা বলি। তো পীর সাহেব নাকি তাকে বলে যে আমি আসছি, তুই মানে যে শুনছে ওখানে দাঁড়ায় কথা বলে, একজন লোক ছিল সে পরে বলছে। পীর সাহেব বললে যে আমি আসছি যে তুই এই ছেলেটাকে কষ্ট দিচ্ছিস কেন, মানে তোর মানে তুই এই ছেলেটাকে মেরে ফেলার চিন্তা করছিস? তখন বলছে হ্যাঁ মেরে ফেলার চিন্তা করছি, আমি ওইখানে ছিলাম, আমি গাছের মধ্যে বসেছিলাম, সে আমাকে ইট মারছে, ইট মেরে আমার আমটা খাইছে ওখানে। হ্যাঁ ওই আম যেটা বলে যে খুব সুন্দর এবং অন্যরকম ধরনের, ওইটা আসলে ছিল একটা জিন। আচ্ছা, ওই জিনটা ওখানে বসেছিল। আচ্ছা, বলতেছে ওইটা আমার আম ছিল, আমের যে সৌন্দর্যটা ছিল এটা আমার জন্যই, এবং ওই আমটা খাইছে এবং এর জন্য এই ছেলেটাকে ওইটার পানিশমেন্ট আমি দিচ্ছি। তখন বল না তোর ছাড়তে হবে, এই আর কি। তো হুজুরের সাথেই হয় কথাবার্তা হয়। তো এই পর্যায়ে নাকি ওর মুখ দিয়ে নাকি একটা পেরেকের মতো বের হয়ে আসে ছেলেটার। আচ্ছা, এরকম পেরেকের মতো বের হয়ে আসে। তারপর হুজুর এক পর্যায়ে তাকে ছাড়াতে সক্ষম হয় এবং মানে ছেলেটা সুস্থ হয়। এবং আশ্চর্যের ব্যাপার, পুরো ডাক্তাররাও দেখছে তখন যে ছেলেটা ওই যখন নাকি হুজুরের ট্রিটমেন্ট শেষ হলো ওর রক্ত পড়া থেমে গেছে নাক দিয়ে, আর রক্ত পড়তেছিল না। ওকে, যিনি লিখছেন তার ভাষাতেই বলছি। হ্যালো রাসেল ভাইয়া, কেমন আছেন? এই প্রশ্নটি আপনার ক্ষেত্রে একেবারেই অবান্তর, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। ওকে, এবারে ঘটনায় আসি। আমাদের গ্রামে গড়ের রাস্তা নামে একটি রাস্তা আছে। নদী গর্ভে অর্ধেক রাস্তা বিলীন হলেও বাকি অর্ধেক রাস্তা দিয়ে সেনের খামার স্কুল ও স্কুল সংলগ্ন বাজার যেতে হয় পথচারীদের। এই রাস্তাটির একদিকে বিস্তীর্ণ বাঁশের ঘন জঙ্গল ও অপর দিকে কিছু বাড়ি রয়েছে। এই জঙ্গল দিয়ে রাতে তো নয়ই, বরং দিনের বেলাও একাকী কেউ যাওয়ার সাহস পেত না। বলে রাখা ভালো যে কিছুদিন আগে রশিদা নামে একটি মেয়ে কোনো এক কারণবশত আত্মহত্যা করে। অন্য জায়গায় জমি না থাকায় তাকে ওই রাস্তার ধারেই দাফন করা হয়। আর এরপর থেকেই জায়গাটি ভয়াবহ হয়ে ওঠে। যাই হোক, জামাল ভাই যার একটি চায়ের দোকান, যার একটি দোকান রয়েছে ওই রাস্তার একদম শেষের দিকে, প্রতিদিনের মতো রাত 10টা-11টার দিকে দোকান বন্ধ করে ওই রাস্তা দিয়ে কবর পার হয়ে বাড়ি যেতেন। খুব বেশি সাহসী বিধায় তিনি এসব ভূত প্রেত বিশ্বাস করতেন না। প্রতিদিনের মতো তিনি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন, কিন্তু কবরের পাশে আসা মাত্র তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি কখনোই প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন কবরের পাশে কে যেন বসে কাঁদছে। তিনি সামনে এগিয়ে গিয়ে বললেন, কে রে তুই? এরপর একটি মেয়ে মাথা তুলে উত্তর দিলেন, আমি রশিদা। জামাল ভাই ভয় পেয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ থ হয়ে তাকিয়ে থাকার পর সত্যিই চিনে ফেললেন মৃত রশিদাকে। এরপর যা হলো তিনি আর কিছু না বলে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। কিন্তু বেশ কিছুক্ষণ হাঁটার পর তিনি নিজেকে আবিষ্কার করলেন নদীর তীরে। ভাগ্যিস নদীতে মাছ ধরতে আসা জেলেদের টর্চের আলোতে নিজেকে ফিরে পান এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। রাসেল ভাইয়া, তিনি যে জায়গাটিতে এসেছিলেন সেই জায়গায় আসতে স্বাভাবিকভাবে কমপক্ষে 2-3 ঘন্টা লাগত। যা হোক, সেদিনেই ছিল শুরু। এরপর থেকেই কিছু না কিছু ঘটেই চলেছে এই জায়গাটিতে। গত বছর ফসল কাটার মৌসুমে আমাদের পাশের বাড়িতে দুজন দিনমজুর কাজ করছিলেন। বর্ষার পানি হঠাৎ করেই বাড়তে পারে এবং ফসল ডুবে যেতে পারে, এই শঙ্কায় বাড়িওয়ালা রাতেই সব ফসল কেটে আনার জন্য ওদেরকে বলেন। বাড়তি টাকার বিনিময়ে ওই দুইজন এতে রাজি হন।
সব কাজ শেষ করে মালিকের কাছে টাকা নিয়ে আনুমানিক রাত 10টার সময় বাড়ি ফিরছিলেন তারা। এবং বলে রাখা ভালো যে গ্রামের রাস্তা 10টা মানে লোকশূন্য স্তব্ধ রাত, তাতে আবার ওই রাস্তা। যা হোক, বাড়তি টাকা সহ মনের আনন্দে যখন তারা ওই কবরের সামনে আসলেন তখনই ঘটল এক আজব ঘটনা। তারা দেখলেন সাদা পোশাক পরিহিত একটি মেয়ে কবরে উঠে তাদের সামনে এসে দাঁড়ালো, পথ অবরুদ্ধ করল এবং 2 হাত দিয়ে ডাকতে লাগলো তার সাথে কবরে যাবার জন্য। ওই লোক দুটি কিছু বলতে চাইলেন কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কিন্তু এদিকে মেয়েটির ডাকে সাড়া না দেয়ায় চোখ বড় বড় করে ওদের কাছে আসতে লাগলো মেয়েটি। এরপর 11টার দিকে চিৎকার চেঁচামেচি শুনলে আমিও আমার ছোট ভাই অন্তর সহ সেখানে যাই এবং অনেক লোকের ভিড় দেখি। ভিড়ের মধ্যমণি হয়ে মাদুরের ওপর শুয়ে আছে ওই 2 লোক, যাদের মাথায় কেউ পানি দিচ্ছে, কেউ বা বাতাস করছে হাত পাখা দিয়ে। রাসেল ভাইয়া, এই ছিল আমাদের গ্রামে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ইতি J.I. মাসুম, ইলেকট্রনিক্স টেকনোলজি, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, কুড়িগ্রাম। তিনি হচ্ছেন কাউসার আহমেদ, লিখছেন চট্টগ্রাম হালি শহর থেকে এবং তিনি বলছেন যে আমার আসার অনেক ইচ্ছে থাকলেও আসতে পারছি না, তাই ঘটনাটি পড়ে শোনাবেন প্লিজ। এটা আমার এক প্রতিবেশী আন্টির কাছ থেকে শোনা ঘটনা। এটি 1997 সালে থেকে 1998 এরকম সময়ের ঘটনা। একদিন তিনি আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেন। এটি চট্টগ্রামের কোন একটা এলাকার ঘটনা। তখন সেখানকার এলাকায় কিছুদিন ধরেই এক আত্মার কথা শোনা যাচ্ছিল। একদিন রাতে একটি বাড়িতে হঠাৎ করে একটি ছেলে চিৎকারের শব্দ শোনা গেল। পরে অবশ্য জানা গিয়েছিল রাতে নাকি ওদের বাড়িতে সবাই ঘুমিয়েছিল, তখন ওই ছেলেটি মাকে ছায়ার মতো কি যেন একটা থাবা দিয়েছিল এবং অবিশ্বাস্যভাবে মহিলার হাতের 1 খণ্ড মাংস তুলে নিয়েছিল। সবাই জেগে ওঠায় মহিলাটিকে পুরো গ্রাস করতে পারেনি। রাসেল ভাই, ঘটনাটি এখানেই শেষ নয়। অন্য আর এক মহিলার স্বামী রাতে বাসায় ফিরতে একটু দেরি হচ্ছিল বলে মহিলা জেগেছিলেন। তখন ওই বাসার দরজায় হঠাৎ কে যেন ঠকঠক করা নাড়ল। তিনি ভাবলেন তার স্বামী এসেছেন, তাই কে এসেছে জিজ্ঞাসা না করেই দরজা খুলে দিয়ে দেখলেন সত্যি তার স্বামী। দেরির কারণ জিজ্ঞেস করলেও উত্তর না পাওয়ায় তিনি ভাবলেন হয়তো ক্লান্ত, তাই আর কিছু বললেন না। সারা রাত পার হওয়ার পর যখন সকাল হলো তখনই ঘটল আসল ঘটনা। মহিলার স্বামী এসে হাজির। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় পরিবারের অন্য একজন এসে দরজা খুলে দিল এবং অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যদি এখনই এলে তাহলে রাতে যে এলো সে কে? তখন তার স্বামী জানতে পারল রাতে তারই মতো একজন এসেছে আর তাকে স্বামী ভেবে ঘরে ঢুকতে দিয়েছে। তাই তিনি আর দেরি না করে তাড়াতাড়ি ঘরে ঢুকে যা দেখলেন তা হলো রাসেল ভাই, ঘরের শোবার ঘরের খাটে কেউ নেই, শুধু টেবিলের উপর কতগুলো মানুষের হাড়। তখন সবার আর বোঝার কিছু বাকি থাকলো না যে রাতে কে এসেছিল। ওই মহিলার স্বামীরূপে ওই অশুভ আত্মা, সে তাকে খেয়ে গেছে। পরে লোকে মুখে শোনা যায় সেই আত্মাটি নাকি মহিলাদেরকে শুধু টার্গেট করত এবং এটা নাকি বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতো এবং এইভাবেই বিভিন্ন জায়গায় মানে হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গায় নাকি পরিভ্রমণ করতো এবং এভাবে সে একসময় নাকি বাংলাদেশে চলে আসে। এই ঘটনার পর থেকেই এলাকার সব মহিলারা সতর্ক থাকতেন। সৌভাগ্যের কথা এটাই যে আত্মাটি বেশি দিন চট্টগ্রামের ওই এলাকায় থাকতে পারেনি। তো রাসেল ভাই, এই ঘটনাটি ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন। আমার নাম কাউসার আহমেদ, নয়াবাজার, চট্টগ্রাম। মানে বাঙালি যারা আছেন তাদের ভিতরে খুব ফেমাস এই ভূত এফএম প্রোগ্রামটা। আমরা খুবই তাদের ভিতর থেকেই কালেক্ট করা। আমি বিশেষ কারণবশত সঙ্গত কারণে আর কি তাদের নাম প্রকাশ করছি না। তো আমার তার মানে অবশ্যই তাদের নিজেদের ঘটনা, তাদের নিজেদের ঘটনা এবং তাদের মালয়েশিয়ার নিজেদের এখন যে বাসাটায় আছে সেই বাসার ঘটনা হয়েছে। তো আমার এক পরিচিত খুবই ক্লোজ একজন বন্ধু মানুষ, উনি মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত আছেন, প্রায় অ্যারাউন্ড 10-12 বছর ধরে, উইথ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলি মেম্বার্স, তার ওয়াইফ, তার 2টো বাচ্চা। একটা ছেলে আছে, ছেলেটা অলরেডি এখন 12 বছর বয়স এবং মেয়েটা হচ্ছে এখন প্রায় 7 বছর। তো এই ঘটনাটা এই 7 বছরের মেয়েটাকে নিয়ে। তো তারা এখন যে বাসাটায় আছে এটা এসছে আজকে প্রায় 2 বছর ধরে। গত 2 বছরে কোনো ঘটনা ঘটেনি, রিসেন্টলি গত 3-4 মাস ধরে এই বাচ্চা মেয়েটা সে এক্সপিরিয়েন্স করছে। মানে সে বলে, মানে বাচ্চা মানুষ তো মানে অত গোছায় বলতে পারে না, সে এমনি বলে কথায় কথায় যে কারোর সাথে সে খেলছে এক মনে। তখন তাকে জিজ্ঞেস করা হয়, মা কি করছো? খেলছি। কার সাথে?
তো এখানে তো কেউ নেই, তুমি মানে আরেকজনের সাথে কথা বলছে এরকম একটা মনে হচ্ছে। সে মেয়েটা বলে হ্যাঁ খেলছি তো, ওই ইয়েটার সাথে, বাচ্চাটার সাথে খেলছি, এরকম আর কি ইয়ে করে। তারপর একটা প্লেমেট আছে তার। অনেকটা এটা শোনার পরপরই আমিও একটু ঘাবড়ে গেলাম, যে যখন বলছিল ভদ্রলোক আমাকে যখন ঘটনাটা বলছে তখন মেয়েটার সাথে ছিল। আমি বললাম মা কার সাথে খেলো? বলে যে হ্যাঁ খেলি, আমার তো অনেক ফ্রেন্ড আছে। আমি কিরকম বলে প্লে গ্রাউন্ডে খেলি। মেয়েটা তখন আমার সামনে আর বললো না যে তার যে বাসার ভিতর যে আরেকজনের সাথে খেলে, এই ঘটনাটা আর সে বললো না আমাকে, মানে সে আমার সাথে এটা শেয়ার করলো না। তো তার মার সাথেও আমি পরে একসঙ্গে কথা বললাম, ভাবি যে শুনলাম যে আপনার মেয়ে এরকম ইয়ে করে। হ্যাঁ ভাই খুব টেনশনে আছে এটা নিয়ে, টাইম টু টাইম সে নানা সময় দেখা যায় যে এক মনে থাকে। অ্যান্ড আমরা যখনই তাকে কোয়ারি করি যে তুমি কার সাথে খেলছো, সে বলছে হ্যাঁ ও সাথে একজন আছে, এরকম একটা সে ইয়ে করে। জিনিসটা একটু আনইউজুয়াল মনে হলো আমার, যে কারণে আর কি ছোট্ট ব্যাপার, মানে অনেক ঘটনা আছে, টোটালটা ওইভাবে আর কি ওইভাবে শুনিনি আমি। আচ্ছা, তো এরকম একটা ঘটনা বাচ্চাটার সাথে। আচ্ছা, তো সময় দিলে হয়তো আরো ডিটেলস শুনতে পারতাম। হ্যালো লিসেনার, আমি সোহানুর রহমান অনন্ত, আমি এসেছি ঢাকা শনিয়াকা থেকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার এক ছোট ভাইয়ের মুখ থেকে শোনা। ঘটনাটি ঘটে 2002 সালে। ঘটনাটি যখন ঘটে ওরা তখন ঢাকার মানিকনগর নতুন একটি বাসায় ওঠে, 5তলা বাড়িতে। তো ওদের ফ্ল্যাটটা হচ্ছে 5তলার উপরে, অর্থাৎ সবচেয়ে শেষ, অর্থাৎ 5তলার উপরে। তো ওদের ফ্ল্যাটের সামনে যে ফ্ল্যাটটা সেটা হচ্ছে গিয়ে একটা মাদ্রাসার অফিস রুম, অর্থাৎ সামনের রুমে সারাদিন মানুষ থাকলেও সন্ধ্যা পর কেউ থাকে না। তো যাক, নতুন ফ্ল্যাটে ওঠার পর মোটামুটি কয়েকদিন ভালোই যায়। তো ঘটনাটা যেদিন ঘটে সেদিন রাত 12টা পর্যন্ত আমার যে ছোট ভাই ও পড়াশোনা করে। তো পড়াশোনা শেষ করে ও একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ঘটনা যখন ঘটে তখন শীতের সময়, মোটামুটি শীতের মাঝামাঝি সময়। তো ও সবসময় লাইট অন করে ঘুমায়, ভয় পায় একটু, লাইট অন করে ঘুমায়। তো হঠাৎ মাঝরাতে ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে তো চেয়ে দেখে যে ওর মাথার উপরে ফুল স্পিডে ফ্যান চলছে, অর্থাৎ খুব জোরে ফ্যান চলছে। তো ও প্রথমে বিষয়টা ভাবে স্বপ্ন দেখছে, কিন্তু একটু পরে যে দেখে যে না, সত্যি ফ্যান ঘুরছে, খুব স্পিডে ফ্যান ঘুরছে। তো আর লাইটটা অফ করা, ঘরময় অন্ধকার, ভীষণ অন্ধকার। তো ও উঠে বিছানা থেকে নামে। তো আসলে ওর খাটটা হচ্ছে আগের যুগের খাট, অনেক বড় খাটটা, একাই ঘুমায় ঘরের ভিতরে, পাশে ঘরের বাবা মা ঘুমায়। তো ও উঠে যখন নাকি ও মানে ফ্যানের সুইচটা অফ করতে যাবে, ঠিক তখন একটা শব্দ আসে পিছন থেকে, অর্থাৎ একটা কেমন জানি একটা গঙ্গানি শব্দের মতো একটা আসে। তো ও পেছনে ফিরে তাকায়, দেখে যে না, কোথাও কিছু দেখা যাচ্ছে না, ঘরের মতো অন্ধকার। তো আবার সেই শব্দটা, অর্থাৎ কেউ মানে একটা অস্বস্তিকর একটা শব্দ। তো ও ভালো করে কান পেতে দেখেছে ওর খাটের নিচ থেকে শব্দটা আসতেছে। তো ও আর লাইট অন না করে খাটের নিচে তাকিয়ে দেখে যে অন্ধকার খাটের নিচটা, কিন্তু খাটের একটা কোণে, অর্থাৎ মনে হচ্ছে জমাট অন্ধকার। হ্যাঁ, তো ও ঠিক সেই সময় আওয়াজটা থেমে যায়। হ্যাঁ, শুধু ঘরে টিক 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 একটা শব্দ ছাড়া কোনো শব্দ নেই। তো ভাবে কি হয়তো শার্ট শুট অনেক সময় পড়ে যায়, খাটের পাশ দিয়ে নিচে পড়ে যায়, আমাদের অনেকের এই ঘটনাটা ঘটে। তো ও ভাবে হয়তো কিছু তেমন কিছুটা পড়ে গেছে। তো ও কিছু না ভেবে খাটের নিচে প্রবেশ করে, অর্থাৎ এমনি হামাগুড়ির মতো ঢুকে খাটটা আগে বলছে আসবে অনেক বড় খাটটা। তো কিছুটা সামনে গিয়ে যখন খাটের মান হয়ে যায় তখনই ওর চোখে পড়ে যায় আসলে ও যা ভেবেছে তা না, সেখানে অন্ধকারের মধ্যে কেউ একজন বসে আছে, অর্থাৎ খুবই ক্ষুদে লোকটা, মানুষ আকৃতি, খুব ক্ষুদে, কিছু একটা বসে আছে, সারা শরীর লোমস্য, তো লোমে ঢাকা। হ্যাঁ, তো চেহারার সামনে দিয়েও কিছু এভাবে চুলগুলো পড়ে আছে, চুলের ফাঁক দিয়ে দুটো চলন্ত চোখ দিয়ে তাকিয়ে আছে। ঠিক ও যখন নাকি চিৎকার দিতে যাবে ঠিক তখনই কিছু একটা ওকে ধরে ফেলে, খপ করে ওর হাতটা ধরে ফেলে। ধরে পড়ার সাথে তো চিৎকার দিয়ে সেন্সেস হয়ে যায়। ওর যখন জ্ঞান ফিরে তখন ও দেখে যে ও খাটের উপরে। তোর বাবা মা বলে যে কি হয়েছিল, হ্যাঁ গত রাতে কি হয়েছিল। তো ও বললো যে এমন এমন ঘটনা। তো ওনারা এসে দেখে যে ঘরে দরজা লাগানো, পরে দরজা অনেক নক করার পর যেহেতু কেউ খোলেনি, তো ওনারা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে খাটের নিচেও পড়ে আছে, কিন্তু আশেপাশে আর কিছু পাওয়া যায়নি। আচ্ছা, আসলে এটি আমার ঘটনা।